আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ড্রামার প্রথমেই আমরা ফুকে দেখি সে তো দৌড়ে গুন্ডাদের কাছে এসেছিল, আর গুন্ডারা তাকে দেখে বলতেই থাকে যে এসে কি লাভ, মেয়েটাকে তো অলরেডি মেরে ফেলা হয়েছে। এটা শোনার পরই রাগে তার চোখ টোক লাল হয়ে গিয়েছিল। সে তো এক ঝটকাই সবগুলোকে একসাথে মেরে ফেলে আর চলে যায় টিয়ানের কাছে। আর গিয়ে তার মুখটি দেখে সে অনেক কান্না করে, আর কোলে করে তার লাশটাই সে সাথে করে নিয়ে চলে যায়। পাশেই আমরা টিয়ানের সোলকে দেখতে পাই, যেহেতু সাইডে দাঁড়িয়ে ছিল আর ভাবতে থাকে যে আমি মরার পরও কি সে আমাকে ছাড়বে না। আমরা এখানে টিয়ানকে দেখি, সে তো বলতে থাকে যে আমি যখন বেঁচে ছিলাম এই ছেলেটি প্রত্যেকটা সেকেন্ডে আমার পেছন লেগেছিল। আমি যতবারই আমার পিছনে থেকে তাকে সরাতে চেয়েছি সে সরেনি। আমি তো আমার আঙ্কেল আন্টিকেই আপন ভেবেছিলাম, কিন্তু যাদেরকে আপন ভেবেছি তারাই আমাকে খুন করেছে। আর যাকে এতটা অবহেলা করেছি সেই আমাকে এতটা ভালোবাসে যে সে আমার খুনিটাকেও বের করে নিয়ে এসছে আর তাকে শাস্তি দিচ্ছে। তাকে আসলে মারার পেছনে তার আঙ্কেলই ছিল তার প্রপার্টির জন্য। এমনকি ফু তাকে এতটাই ভালোবাসতো যে সে তার ডেড বডিকে নিয়ে তার সাথে তার বিয়েটা কমপ্লিট করে, আর সেখানেই পুরো ঘরে ফ্লাওয়ার সরিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেয়, এটা ভেবে যে যেহেতু যাকে এতটা বেশি ভালোবেসেছি সেই যখন নেই তাহলে আর বেঁচে থেকে কী লাভ। তখনই পাশেই তার সোলটি দাঁড়িয়ে বলছিল যে কাশটি আমি আরেকটা সুযোগ পেতাম। আর সেখান থেকেই তার সেন্স ফিরে আসে ওই দিনটাতেই, যেই দিনটাতে প্রথমবার ফু ফ্যামিলি থেকে বাটলার আসবে তাকে নেওয়ার জন্য। আর তার সেন্স ফিরে আসলে সে পাশে থেকেই দরজার পিছনে তার আঙ্কেল আন্টি আর তার সিস্টারের কথা শুনতে পায়। এখানে তো তার কাজিন সিস্টার বলতে থাকে যে আমাকে এত জোরেই ধাক্কা দিয়েছি যে সিঁড়ি থেকে পড়ে গিয়ে একদম দুদিনের জন্য কোমায় চলে গেছে। এই সব কিছুই তার নাটক। তার আন্ট বলে যে ভালোই হয়েছে সে এখন কোমাতে আসে, বলে দেব যে সে নিজেই স্লিপ খেয়ে পড়ে গেছে। আর আমরা যে তার গ্র্যান্ডপা যে তাকে যেই হসপিটাল আর ভিলাটা দিয়েছে সেটাও যে বিক্রি করে ফেলেছি এটাও আর সে জানতে পারবে না। এগুলো শুনে এখানে সে বুঝতে পারে যে তারা অনেক আগে থেকেই তাকে অপছন্দ করে। আর আমরা এখানে আবার ফু ফ্যামিলি বাটলারকে দেখি, যারা তো আসলে এখানে এসেছিল টিয়ানকে নিয়ে যাওয়ার জন্য, কারণ ফু ফ্যামিলির একমাত্র ছেলে ফু জিয়াং সিং এর সাথেই তার বিয়েটা ঠিক করা হয়েছিল। আসলে জিয়াং এর একটি প্রবলেম ছিল যে রাত্রে হলেই সে তার পাওয়ারে চলে আসে আর কারোই কন্ট্রোলে থাকে না, তাই সবাই তাকে ভয় পেত, কেউই তাকে বিয়ে করতে চাইতো না। আর বাটলার এখানে ফু ফ্যামিলির তরফ থেকে কিছু গিফটস, দুটো বিলা আর একটি ব্ল্যাক কার্ড নিয়ে এসেছিল। তার আঙ্কেল আর আন্টি তো এটা রেখে দিতে চেয়েছিল, কিন্তু তখনই টিয়ান চলে আসার বলে যে এটা আমিই নিয়ে নিতে পারবো। আর বাটলারকে বলে যে যেহেতু আপনারা আমাকে গিফট দিয়েছেন তাহলে আমি কেন নয়, আমার গ্র্যান্ডপা যে আমাকে হসপিটাল আর ভিলাটা দিয়েছে সেটাও আমি আপনাদেরকে গিফট করতে চাই। আর এটা শোনার পর ফু ফ্যামিলির বাটলারের সামনে তো আর তাদের কোনো কথাই চলবে না, তাই বাধ্য হয়ে তাদেরকে সেখানে হ্যাঁ বলতে হয়। আর বাটলারও সেখান থেকে টিয়ানকে নিয়ে চলে যায়। তার আন তো অনেক রেগে যায় যে চলে তো গেছে, সবকিছু নিয়েই গেছে। আমরা তো এখানে টিয়ানকে দেখি সে তো চলে আসে ফু ফ্যামিলিতে। আর অন্যদিকে আমরা ফুকে দেখি, তাকে তো তার অ্যাসিস্ট্যান্ট বলে দেয় যে বস আপনার ওয়াইফ চলে এসছে। এটা শোনার পর সে বলে যে অ্যারেঞ্জমেন্ট করো তার সাথে দেখা করার। অন্যদিকে আমরা টিয়ানকে দেখি, সে তো গ্র্যান্ডপার কাছে আসে। আসলে গ্র্যান্ডপাই তার সাথে ফুয়ের বিয়েটা ফিক্সড করেছিল। গ্র্যান্ডপা তাকে দেখে খুবই পছন্দ করে। তখনই আমরা জিয়া নামের একটি মেয়েকে দেখি যে আসলে ফুকে অনেক আগে থেকেই পছন্দ করত। জিয়াকে দেখেই সে বুঝতে পেরে যায় যে আমার পাস্ট লাইফে তো এই মেয়েটি ফু আর আমার মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করেছে, কিন্তু ফু সবসময় আমাকেই সাপোর্ট করেছিল। তারা যখন টেবিলে বসে খাওয়া দাওয়ার জন্য তখনও ফু এখানে চলে আসে টিয়ানের সাইডে বসতে। আর এগুলো দেখে জিয়ার অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল, তাই সে নিজেই চলে যায় ফুকে খাবার সার্ভ করার জন্য। কিন্তু ফুর এটা একদমই পছন্দ হয় না। সে তো ডিরেক্টলি তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে আমার খাবারের প্লেটটাই চেঞ্জ করে দাও আর এই খাবারটা কুকুরকে দিয়ে দাও। এটা শুনে তো এখানে জিয়ার খুবই খারাপ লাগে, কিন্তু টিয়ান স্মাইল করতে থাকে। আর ফু নিজেই আবার টিয়ানকে বলে যে তুমি কি আমাকে খাবার সার্ভ করবে না। টিয়ান তো খুশি হয়েই তাকে খাবার সার্ভ করতে নেয়, কিন্তু সে নিজের হাতেই তাকে খাইয়েও দেয়। এটা দেখে আবার জিয়ার খুবই জেলাস ফিল হয়। সে তো রাগ করে সেখান থেকে উঠে চলেই যায়।
আমরা তো এখানে টিয়ান আর ফুকে দেখি, যাদের চোখাচোখি দেখে তো খুবই কিউট লাগছিল। তাদের এই কিউট মোমেন্টগুলো খুবই সুন্দর ছিল। রাত্রে যখন টিয়ান ঘুমিয়েছিল তখনই সে স্বপ্ন দেখে ফুকে নিয়ে, কারণ সে পাঁচলাই থেকে এসছে, তাই সে জানে যে ফুয়ের আসলে রাত্রেই ওই প্রবলেমটা স্টার্ট হয়ে যায়। তাই সে ফুয়ের চিন্তা করেই তার কাছে চলে যেতে থাকে আর ভাবে যে হয়তো তাকে তার প্রয়োজন। অন্যদিকে ফুয়ের রুম থেকে সবগুলো গার্ডসদের মেরে মেরে পাঠিয়ে দিচ্ছিল। আর তখনই সেখানে টিয়ান আসে আর বলে যে গ্র্যান্ডপা, আমি যেতে চাই। ডক্টর বলে যে এটা তার জন্য অনেক রিস্কি হতে পারে। গ্র্যান্ডপাও তাকে মানা করে, কিন্তু টিয়ান বারবার বলে যে প্লিজ আমাকে একটিবার যেতে তো দিন, আমি দূর থেকে অন্তত দেখে নিব। সে যখন ভিতরে ঢুকে দেখতে পায় যে ফুকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, কারণ সে তার কন্ট্রোলে থাকে না আর সবাইকে হার্ট করে ফেলে। কিন্তু টিয়ান সেখানে যায় আর তাকে টাচ করতে যায়, যেটা দেখে তো সে অনেক রেগে যায় আর শিকল ছিঁড়েই তার গলা চিপে ধরে। সবাই দৌড়ে আসে তাকে সেভ করার জন্য, কিন্তু সে সেখানে খুব সুইটলি তাকে কনসোল করার ট্রাই করে। আর যেই নিডল ট্রিটমেন্ট সে জানতো সেটা দিয়ে তাকে ট্রিটমেন্ট দেওয়া স্টার্ট করে দেয়, যেটাতে তো এখানে ফু একদমই নরম হয়ে যায় আর সেখানেই বসে পড়ে। এটা দেখে তো ডক্টর আর গ্র্যান্ডপা দুজনই খুবই শকড হয়ে পড়ে, কারণ এটা তারা প্রথমবার দেখেছে যে ফু কারোর সামনে নত হয়েছে আর সে শান্ত হয়ে গেছে। সবাই খুবই শকড হয়ে পড়ে তার এই ট্রিটমেন্ট দেখে। সে বলে যে আমি চাইলে তোমাকে ট্রিটমেন্ট করতে পারবো, কিন্তু ফু তাকে দূরে সরিয়ে দেয় আর বলে যে আমার ট্রিটমেন্টের প্রয়োজন নেই। সে রুমে যায় আর শাওয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু টিয়ান তার জন্য নিডলস গুলো নিয়ে এসেছিল তার ট্রিটমেন্টের জন্য আর বলে যে আমি তোমাকে ট্রিটমেন্ট দিতে চাই। সে মানা করে, কিন্তু সে বলে যে ড্রেস খোলো। সে বলে যে কেন? সে বলে লজ্জা পাওয়ার কি আসে, আমি তো তোমার ওয়াইফই, তুমি কি লজ্জা পাচ্ছ? তখন সে তার ড্রেসটা খুলে আর বলে যে লজ্জা পাবো কেন, তুমি তো আমার এই ওয়াইফ। আর স্মাইল করতে থাকে আর তার ড্রেসটা খুলে দেয় তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আর সে যখন তার বডি দেখে সে তো তার দিকেই তাকিয়েছিল হা করে। ফু বলে যে যদি আমাকে দেখা হয়ে যায় তাহলে ট্রিটমেন্ট করে নিও। তখন সে স্মাইল করে আর বসে পড়ে তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আর সেখানেই যখন সে তাকে খুব সুন্দরভাবে টাচ করে করে তার ঠিক সেম জায়গাগুলোতে পিন দিচ্ছিল, তখনই আবার ফু তাকে জিজ্ঞেস করে যে তুমি কি সবাইকে এভাবেই ট্রিটমেন্ট দিয়ে থাকো? তখন সে বলে যে হ্যাঁ, কারণ আমি একজন ডক্টর আর আমার কাছে সব পেশেন্টই সমান। এখানে যখন ফু ঘুমিয়ে পড়ে সে তার পাশেই দাঁড়িয়েছিল আর মনে মনে ভাবছিল যে আমি পাস্ট লাইফে এই মানুষটাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এবার আর নয়। সে কান্না করে দেয় আর তার চোখের পানিটা ফুয়ের হাতে গিয়ে পড়ে। ফু তাকাতে নিলে তখনই সে সেখানে ঘুমানোর ভাঙ করে, কিন্তু ফুয়ের হাতে যে পানির ফুটাটা পড়েছে সে সেটা নোটিস করে আর মনে মনে ভাবে যে এই চোখের পানিটা কি আমার জন্য। মর্নিং হয়ে যায় আর আমরা টিয়ানকে দেখি সে তো এবার ভেবে নিয়েছিল যে সে ফুকে এবার মন দিয়ে অনেক বেশি ভালোবাসবে, কারণ সে পাস্ট লাইফে তাকে অনেক ভালোবেসেছিল। সে তো তার জন্য নিজে পছন্দ করে খুব সুন্দর একটি টাইও নিয়ে আসে। তখন ফু বলে যে নিজে যখন পছন্দ করে নিয়ে এসছো তাহলে নিজের হাতেই পরিয়ে দাও। সে তো খুব সুন্দরভাবে তাকে তা পরিয়েও দেয়। আর রাত্রে যখন সে তাকে ট্রিটমেন্ট দিয়ে চলে যাচ্ছিল তখনই আবার ফু তাকে আটকার বলে যে আমরা তো এখন কাপল, তুমি চাইলে আমার সাথেই ঘুমোতে পারো। সে বলে যে তুমি কি চাও আমি তোমার সাথেই ঘুমাই? তখন সে হ্যাঁ বলে। তখন সে খুব সুইটলি তাকে আটকিয়ে ফেলে আর বলে যে আমার সাথেই আজকে ঘুমাও। সে ঠিক বলে দেয় আর সেখানে তারা খুব সুন্দরভাবে রাত্রে ঘুমিয়ে পড়ে। টিয়ান যখন ঘুমিয়ে পড়ে তখন ফু তাহার দিকেই তাকিয়েছিল আর ভাবছিল যে তুমি জানো না যে আমি তোমাকে ছোট্টবেলা থেকেই পছন্দ করি, ছোট্টবেলা তুমি একদমই কান্নাটে বাচ্চা ছিলে। এভাবেই পুরো রাতটা কেটে যায়। নেক্সট ডে তার আন্ট আর তার আঙ্কেল চলে আসে তার সে ডাউরিটা দেওয়ার জন্য। তখনই মেয়েড এসে জানায় যে উনি তো এখনো উঠেনি, ওনাকে উঠানোর কোনো সাহস বা রুলস আমাদের নেই। কিন্তু তার আন্ট বলতে থাকে যে তুমি কি আমাদেরকে ওয়েট করাছো, তুমি জানো আমরা কে? আর সে এখানে চলে আসে। তখন টিয়ান বলে যে আপনারা যে ওনার সাথে মিসবিহেভ করছেন আপনারা জানেন উনি কে? ফুকে উনি লালন পালন করে বড় করেছে। ফু যদি এই বিষয়টা জানতে পারে যে ওনার সাথে আপনারা মিসবিহেভ করেছেন তাহলে জানেন আপনাদের সাথে কি হবে? তার আঙ্কেল বলে যে আরে বাদ দাও এই সব কিছু, আমরা তো এখানে তোমার যে গিফটগুলো ছিল সেগুলো দিতে এসেছিলাম। আর এখানে তার আন্ট আবারও মেয়েটকে শাসাতে শুরু করে, কিন্তু সে সেখান থেকে তাদের চলে যেতে বলে।
আর তখনই তার কাজিন তাকে বলে যে দেখে নিও, কিছুদিন পর আমিও এই সিটির সবচেয়ে রিচেস্ট পার্সনকে পটিয়ে নিব, তারপর দেখবো তুমি কিভাবে এত দেমাগ দেখাও। আর সেখান থেকে চলে যায়। এখানে মেয়ে তাকে থ্যাংক ইউ জানায় তাকে সাপোর্ট করার জন্য, সে ইটস ওকে বলে। আর এদিকে আমরা আবার ফুকে দেখি, সে যখন লাইভ মিটিং করছিল তখনই টিয়ান তার জন্য স্যুপ নিয়ে আসে। সে তো তাকে দেখি টেনে তার কোলে বসিয়ে দেয়। টিয়ান তো প্রথম বুঝতে পারেনি, সেও এখানে খুবই লজ্জা পেয়ে যায়, আর উঠতে নিলেও উঠতে দেয় না ফু। অ্যাসিস্ট্যান্ট এগুলো দেখে মুখ ঘুরিয়ে নেয় লজ্জায়। আর তখনই টিয়ান নোটিস করে যে সে তো ল্যাপটপে লাইভে আসে মিটিং করছে। এটা দেখে সে খুবই লজ্জা পেয়ে যায় আর বলে যে আমি প্রথমে এখান থেকে পালিয়ে নিই, তারপর তুমি যা করার করো। ফু হাসতে থাকে তার কর্মকাণ্ড দেখে। অন্যদিকে আমরা তার কাজিন ভেইকে দেখি, সে তো একটি ছেলেকে পটিয়ে নিয়েছিল, কিন্তু জানতো না যে এই ছেলেটাও জাস্ট তাকে ইউজ করার জন্যই নিয়েছে। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল একটি গাড়ির সাথে তাদের ধাক্কা লেগে যায়। ছেলেটি তো রেগে বের হয়, কারণ বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে। সে ডাকতে থাকে যে সামনের গাড়িতে কে আসে। তখনই টিয়ান বের হয়। টিয়ানকে দেখে তো সে এখানে আবারও তার সাথে ফ্লার্ট করা স্টার্ট করে দেয় যে তুমি যদি আমার সাথে একটি রাত থাকো তাহলে হয়তো আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি। কিন্তু সেও উঠো তাকেই ধমকায় তার অ্যাসিস্ট্যান্টদের ধরে তাকে সেখানে আটকে নেয় আর বলে যে তোমার এত বড় সাহস, তুমি জানো আমি কে। কিন্তু সেই লোকটিও তার অ্যাসিস্ট্যান্ট আর তার বডিগার্ডসদের ডেকে পাঠায় আর সেখানে তাকে ধরে ফেলে। টিয়ানের কাজিন বেই তো তাকে বলে যে তুমি তো এতক্ষণ আমার সাথে ছিলে। সে তাকে সরিয়ে এখানে টিয়ানের সাথে মিসবিহেভ করতে থাকে, কিন্তু তখনই ফু চলে আসে। টিয়ান তাকে বলে যে দেখো এই লোকটি আমার সাথে মিসবিহেভ করছে। তখনই ফু তাকে ইচ্ছে মতো কতক্ষণ ধোলাই করে, কিন্তু লোকটি ভাবে যে সেই হয়তো সবচেয়ে রিচেস্ট পার্সন এই সিটির, তাই সে এখানে অনেক বড় বড় কথা বলতে থাকে। কিন্তু একটু পরই ছেলেটার বাবা এসে উল্টো ফুয়ের কাছেই ক্ষমা চাইতে থাকে আর বলে যে ফু ফ্যামিলির সাথে পাঙ্গা নেওয়ার সামর্থ্য আমাদের নেই। ছেলেটাও সেখানে ক্ষমা চায়। ফু তো এখানে তাকে খুব সুইটলি বাসায় নিয়ে চলে আসে আর সেই লোকগুলোকে অনেকটাই শাস্তি দেয়। আর যখন আস্তে আস্তে টিয়ান ঘুমিয়ে পড়ে, সে নিজের হাতেই তাকে কোলে করে রুমে নিয়ে আসে। টিয়ান এখানে খুব সুইটলি তাকে বলতে থাকে ঘুমের ঘোরেই যে আমি আর এই লাইফে তোমাকে কোথাও যেতে দিব না, আমি চাই তুমি সবসময় আমার পাশেই থাকো। আর সেও তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে আর প্রমিস করে সে তাকে কখনোই একা ছাড়বে। আমরা তো এখানে জিয়াকে দেখি, সে তো আবারও চলে এসেছিল ফু ম্যানশনে। আর আসার পরে টিয়ানের সাথে এখানে আবারও মিসবিহেভ করতে থাকে আর তাকে বলতে থাকে যে কেমন আছো, আশা করি তুমি আমার কাছ থেকে ফুকে ছিনিয়ে নিয়ে ভালোই আছো। তখন সে বলে যে আমি কোথায় ছিনিয়ে নিলাম, সে তো কখনো তোমার ছিলই না, আর যেটা তোমার ছিলই না সেটা আবার ছিনিয়ে নেওয়া কিভাবে হয়। সে তাকে বলে যে বড় বড় কথা বলা তো অনেক সহজ, কিন্তু করাটা অনেক কঠিন। তুমি বড় কথা বলতে পারো ঠিকই, কিন্তু চুরিও করতে পারো। আর তখনই ফুকে আসতে দেখে ইচ্ছে করেই তার হাত ধরে বলে যে এখন যদি আমি তোমার হাত ধরে নিজেই পুলে পড়ে যাই। আর ফুকে জানাই যে তুমি আমাকে ফেলেছ, কিন্তু টিয়ানো কম ছিল না, সে তো উল্টো তার জায়গায় নিজেই পড়ে যায়। আর তখনই গ্র্যান্ডপা তার নিজের গ্র্যান্ডপাও সেখানে দৌড়ে আসে আর বলতে থাকে যে কি হয়েছে। ফুতে এটা দেখে দৌড়ে আগে পুলে নামে আর গিয়ে টিয়ানকে উপরে উঠিয়ে আনে। আর এখানে অনেক বেশি রেগে গিয়েছিল, কারণ টিয়ানের এই অবস্থা দেখে তার অনেক রাগ হয়। গ্র্যান্ডপাও এখানে জিয়ার উপর অনেক রেগে যায় আর বলে যে তুমি এইসব মিসবিহেভ করার জন্যই কি আমাদের এই মেনশনে এসছো। সে বারবার বলতে থাকে যে সে তাকে ফেলেনি, সে নিজেই পড়েছে। তখন এখানে ফুরে গিয়ে তাকে ধমকে বলে যে কে নিজে পুলে গিয়ে পড়ে। তখন এখানে তার নিজের গ্র্যান্ডপাও তাকে চুপ করতে বলে আর গ্র্যান্ডপার কাছে ক্ষমা চাইতে বলে। তাই আর কোনো ওয়ে না পেয়ে সে ক্ষমা চায় আর গাড়িতে উঠে মন খারাপ করে বসে থাকে। তখন তার গ্র্যান্ডপা বলে যে নেক্সট টাইম থেকে কিছু করার আগে বুঝে শুনে করো, আর নয়তো এভাবেই সবসময় সবার কাছে অপদস্থই হতে হবে। এদিকে আমরা ফুকে দেখি, সে তো টিয়ানের অনেক খেয়াল রাখছিল। তার শীত লাগছিল, তাই সে তাকে জড়িয়ে ধরে শুয়েছিল। আর যখন সে ঘুমিয়ে পড়ে, টিয়ান এটাই ভাবে যে আমি কতটা লাকি যে আমি ফুয়ের মতো একজন পার্সনকে আমার হাজবেন্ড হিসেবে পেয়েছি, সে আমার কত খেয়াল রাখে। নেক্সট ডে ছিল গ্র্যান্ডপার বার্থডে, আর সেখানেই আমরা ফুয়ের ড্যাড আর তার স্টেপ মমকে দেখতে পাই, যারা তো সেখানে অনেক প্রাউডলি তার যে স্টেপ ব্রাদার ছিল ফ্যাং তাকে পরিচয় করিয়ে দিচ্ছিল আর সবার সামনে তাকে নিয়ে অনেক প্রশংসাও করছিল। কিন্তু ফু এগুলোতে অনেক বিরক্ত হচ্ছিল, কারণ সে তার স্টেপ মম আর তার ফাদারকে একদম পছন্দ করে না, এমনকি তার স্টেপ ব্রাদারকেও না।
তখনই সেখানে গ্র্যান্ডপা আসে আর এসেই প্রথমেই ফুয়ের কথা বলে, কারণ সে ফুকে অনেক আদর করত। এমনকি সেখানে সে তাদের গ্রেট গ্র্যান্ড ডটার ইন লকেও পরিচয় করিয়ে দিতে চাচ্ছিল। জিয়া এটা শুনে একটু রেগে যায়, আর তখনই সেখানে টিয়ান এন্ট্রি হয় আর সবাই এখানে তাকে নিয়ে অনেক প্রশংসা করতে থাকে যে তারা তো শুনেছিল সে গ্রামের মেয়ে, কিন্তু সে তো একদম পুরোই অপোজিট। আর ফু একদম জেন্টলম্যানের মতো নিজে উঠে গিয়ে তার দিকে হাত বাড়িয়ে দেয়, নিজে তার হাত ধরে স্টেজে নিয়ে আসে। আর এখানে গ্র্যান্ডপা তাদের দুজনকে দেখে খুবই খুশি হয়, আর এই সব কিছু দেখে তাদের এত প্রশংসা দেখে এখানে জিয়ার একটু জেলাস ফিল হয়। তাই সে সেখানে চলে যায় আর সবাইকে দেখিয়ে গ্র্যান্ডপাকে একটি গিফট দেয়, যেটা গ্র্যান্ডপার খুবই পছন্দ হয়। তাকে থ্যাংক ইউ জানায় এত সুন্দর একটি গিফট দেওয়ার জন্য। তখন জিয়াও ইচ্ছে করে সবার সামনে শো অফ করে বলতে থাকে যে আমি তো না হয় গ্র্যান্ডপাকে অনেক বেশি ইমপ্রেস করেছি, আমিও দেখতে চাই গ্র্যান্ডপার ডটার ইন ল কি করতে পারে। আর সে যখন তার মেয়েকে ডাকে তার গিফট নিয়ে আসার জন্য, মেয়ের জানায় যে অলরেডি সেটা কেউ একজন ডিস্ট্রয় করে দিয়েছে। সে বুঝতে পেরে যায় যে এটা আর কেউ না, জিয়ারই কাজ। তাই সে এখানে তাকে বলে যে হ্যাঁ অবশ্যই, কেন নয়, গ্র্যান্ডপাকে আমি আমার নিজে পছন্দ করা গিফটই দেখাবো। আর সেটা বলে তাকে নিজের হাতে সরিয়ে গ্র্যান্ডপার সামনে যায় আর গিয়ে বলে যে গ্র্যান্ডপা আমি আপনার জন্য একটি পারফরমেন্স রেডি করেছি। আর সবার সামনে গ্র্যান্ডপাকে ডেডিকেট করে অনেক সুন্দর একটি ডান্স পারফরমেন্স সবার সামনেই করে দেখায়। আর এইটা দেখে গ্র্যান্ডপা খুবই ইমপ্রেসড হয়ে পড়ে তার উপর, যে সে এত সুন্দর প্রফেশনাল ড্যান্সার এটা তো কেউ জানতোই না। ফু খুবই ইমপ্রেস হয় আর তার অনেক প্রশংসা করে, এমনকি গ্র্যান্ডপা তো উঠে দাঁড়ায় আর বলে যে আমার নাতনি বউ যে এতটা বেশি দক্ষ আমি তো এটা জানতামই না। এমনকি তাদের ফু ইন্ডাস্ট্রির 20% শেয়ার তার নামে লিখে দেয়। এটা শুনে আবার এখানে ফুয়ের স্টেপ ব্রাদার ফ্যাং এর এই জিনিসটা একদমই পছন্দ হয় না। গ্র্যান্ডপা তো তার নামে উইলটা দিয়ে দেয়। সে এটা নিতে না চাইলে ফু তার কাছে আসে আর বলে যে বড় মানুষ যদি কিছু দিতে চায় তাহলে অবশ্যই সেটা রেখে দিতে হয়। তাই সেই সেটা অ্যাকসেপ্ট করে নেয়। আর ফু এখানে তার উপর খুবই ইমপ্রেস ছিল। সে যখন তার ডান্স পারফরমেন্স কমপ্লিট করে তখন সে উপরে চলে আসে ড্রেস চেঞ্জ করতে, আর তখনই সেখানে জিয়া চলে আসে আর ইচ্ছে করেই তাকে সেই রুমে আটকে দেয়। আর নিজেই তার যে পারফরমেন্সের ড্রেসটা ছিল সেটা নিয়ে প্ল্যান করতে থাকে যে এবার সে ফুয়ের সাথে টাইম স্পেন্ড করবে। তাহলে ফু এই গ্রামের মেয়েকে ছেড়ে তাকে যেভাবেই হোক বাধ্য হবে স্বীকার করে নিতে, তাকে নিজের ওয়াইফ করতে। তাই সে নিচে চলে যায় সেই ড্রেসটি নিয়ে আর একজন ওয়েটারকে বলে দেয় যে ফুকে বলে দিও যেন তার ওয়াইফ উপরে তার জন্য ওয়েট করছে, সেই জন্য তার জন্য চলে আসে, কারণ সে তার ওয়াইফের গিফট পেয়ে যাবে। এটা শুনে ওয়েটার চলে যাচ্ছিল তাকে বলার জন্য। মাঝ রাস্তায় ফু এর স্টেপ ব্রাদার ফ্যাং এর সাথে তার দেখা হয় আর সে বলে যে সরি আমি একটু তাড়াহুড়োয় ছিলাম। সে কিসের তাড়াহুড়ো জিজ্ঞেস করলে সে বলে দেয় যে আসলে বসের ওয়াইফ তার জন্য উপরে সারপ্রাইজ প্ল্যানিং করে রেখেছে, তাই তাকে উপরে যেতে বলে সে। এটা শোনার পর তো সে নিজেই সেখানে খারাপ মতলব নিয়ে চলে যায়, কারণ সে এমনিতেও অনেক ঠার্কি টাইপের একটা পোলা ছিল। আর সেও সেখানে চলে গিয়েছিল, যেখানে তো জিয়া অলরেডি লাইটস অফ করে সেখানে দাঁড়িয়েছিল। এদিকে ওয়েটার এসে যখন ফুকে দেখে সে তো পুরোই শকড হয়ে পড়ে আর বলে যে আপনার ওয়াইফ তো উপরে ওয়েট করছে, আপনি এখনো যাননি? আমি তো আপনার ভাই ফ্যাংকে জানিয়েছিলাম। এটি শোনার পর সে বুঝতে পেরে যায় যে কি হচ্ছে, কারণ তার ভাই যে কতটা খারাপ সেটা তো সে জানতোই। উপরে গিয়ে সে যখন টিয়াকে খুঁজতে থাকে তখনই পিছন থেকে সে ডাকে, আর সে দরজাটি খুলে দিলে টিয়া দৌড়ে তার কাছে আসে আর তাকে থ্যাংক ইউ জানাই হেল্প করার জন্য। আর সেখানেই ফু তাকে বলে যে যেহেতু অন্য জায়গায় এইগুলো চলছে তাহলে কেন না আমিও আমার বইয়ের সাথে একটুখানি টাইম স্পেন্ড করে নিই। আর সেখানেই তারা কিছুটা টাইম একসাথে স্পেন্ড করে ফেলে। আর মর্নিংয়ে যখন টিয়ার ঘুম ভাঙে সে তো ফুকে তার সামনে পেয়ে খুব এম্বারেসিং ফিল করছিল, কিন্তু ফু এখানে তাকে কনসোল করে আর বোঝানো ট্রাই করে যে তারা দুজন এখন একসাথেই আছে আর সারা জীবন একসাথেই থাকবে। বাহিরে আসার পর দেখে যে জিয়াও তো বাসায় যায়নি, সেও উপর থেকে বের হচ্ছিল। আর সেই তাকে দেখে বলতে থাকে যে এখন আর মনে হয় না যে তোমার এই বাসায় থাকার কোনো প্রয়োজন রয়েছে, কারণ আমি ফুয়ের সাথে কাল রাত্রে ছিলাম। তখনই সেখানে ফু চলে আসে আর জিজ্ঞেস করে যে তাই নাকি, তাহলে আমি কি, যদি তোমার সাথে আমি থাকি তাহলে এখানে আমি কি করছি? এটা শুনে তো সে খুবই রেগে যায় আর বলে যে তাহলে আমার সাথে কে ছিল? তখনই
পাশে থাকা যে মেটসগুলো ছিল আর ওয়েটার তারা বলতে থাকে যে এটা কেমন মেয়ে, নিজেই জানে না কার সাথে ছিল। ফুও হাসতে থাকে আর টিয়াও তাকে নিয়ে মজা করতে থাকে, তাই সেই রেগে সেখান থেকে চলে যায়। দূর থেকে আবার ফ্যাংই সবকিছুই দেখে চিন্তায় পড়ে যায়। আমরা ফুকে দেখি সে তো ফ্যাংকে গিয়ে অনেক মারে আর বলে যে আজকে তুই আমার ভাই বলে ছেড়ে দিলাম। স্টেপ হও আর যাই হ নিজের লিমিটে থাকবি। তুই যে কি ধারণা করে উপরে গিয়েছিলি সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সে তাকে ইচ্ছে মতো ধোলাই করে টিয়াকে নিয়ে গ্র্যান্ডপার কাছে চলে আসে। তখনই সেখানে তার ড্যাড তার স্টেপ মামা স্টেপ ব্রাদারকে নিয়ে চলে আসে আর গ্র্যান্ডপার কাছে বিচার দিতে থাকে যে দেখো ফু তোমার নাতিকে কি অবস্থা করে সে মেরে তার হাতটাই ভেঙে দিয়েছে। তার স্টেপমম তো এখানে বলতে থাকে যে ফুকে আমার কাছে আর আমার ছেলের কাছে মাফ চাইতে হবে। ফু বলে যে কোন দুঃখে আমি কেন ওর কাছে মাফ চাইতে যাব, এটা ইম্পসিবল। তার ড্যাড বলে যে দেখছেন আপনার আশকারাতেই সে আজকে এরকম বেয়াদব হয়েছে। তার মম তো অনেক নাটক করতে থাকে। টিয়া এই সবকিছু সহ্য করতে না পেরে সব সত্যিগুলো গ্র্যান্ডপাকে বলে দেয়। আর তখনই ফ্র্যাঙ্ক ভয় পেয়ে যায় যে যদি এখন আবার নতুন কিছু হয়। যখন টিয়ানকে উল্টো অপবাদ দিতে থাকে এটা শুনে ফু খুবই রেগে যায় আর নাইফ নিয়ে ডিরেক্ট তার পায়ে ঢিল মারে, যেটাতে তার পায়ে ছুরিটা লেগে যায় আর সে খুবই ব্যথা পাচ্ছিল। তার মম বলতে থাকে যে দেখছেন আপনার আশকারা পেয়ে পেয়েই সে আজকে এই অবস্থা করছে, আমার ছেলেটা মরেই যাবে। তখন ফু বলে যে আপনার ছেলে যেগুলো করেছে সেটা কি অনেক ভালো। তখন গ্র্যান্ডপাও বলে যে একটি অবিবাহিত মেয়ের সাথে সে ছিল আর তোমরা কিনা ওকেই সায় দিচ্ছ। আমি এইসব কিছু সাপোর্ট করব না বাবা, তোমাদের ছেলেকে তোমরা নিয়ে যাও। আর এটা শুনে তারা সেখান থেকে রেগে চলে যায় আর ফুও টিয়ানকে নিয়ে চলে আসে। ফু যখন দাঁড়িয়েছিল টিয়ান তার পিছন দিকে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে যে আজকে আমি ওয়েডিং শুটের জন্য যাব, তুমি কি আমার সাথে যাবে আমাকে ওয়েডিং ড্রেস সিলেক্ট করে দেওয়ার জন্য। তখন ফু বলে যে আমিও তো তোমার সাথে ফটোশুট করব, তাহলে কেন যাব না। সে খুবই খুশি হয় যে সত্যিই তুমি আমার সাথে যাবে। সে বলে যে হ্যাঁ, আমার ওয়াইফের খুশি আমার খুশি, আমি কেন যাব না, তুমি যা বলবে তাই হবে। আর তারা সুন্দর করে রেডি হয়ে চলে যায় শোরুমে। আর সেখানে গিয়ে যখন সে একটি ড্রেস সিলেক্ট করে চুজ করে পরে আসে তার কাছে তাকে খুবই প্রিটি লাগে। সে অবাক হয়ে তার দিকেই তাকিয়েছিল, কিন্তু পরে বলে যে এটা ভালো লাগছে না, তুমি এটা চেঞ্জ করে এসো। আর শোরুমে থাকা সব মানুষদেরকেই সেখান থেকে বের করে দিতে বলে, কারণ সে চায় না তার ওয়াইফকে অন্য কেউ দেখুক, সে একাই তাকে দেখবে, তাই সবাইকে সে বের করে দেয়। আর সে যখন একা বসেছিল তখনই টিয়ান ড্রেস আপ করে চলে আসে আর এবার তাকে অনেক সুন্দর লাগছিল, তাই সে তাকে নিজে কোলে বসিয়ে লিপস্টিক দিয়ে দেয় আর বলে যে সত্যিই তোমাকে অনেক প্রিটি লাগছে। আর এবার তো মনে হচ্ছে যে গ্র্যান্ডপার উইশটাই কমপ্লিট হয়ে যাবে। আর সেখানে খুব সুইটলি তারা কিছুটা টাইম স্পেন্ড করে। আর যখন মল থেকে তাকে কোলে করে ফু বের করে আনে তখনই আবার পাশেই জিয়া ছিল, যে কিনা তার ফ্রেন্ড সিসির সাথে ছিল। সে তো এখানে ইচ্ছে করেই টিয়ানকে খারাপ বানানোর জন্য বলতে থাকে যে এই মেয়েটাকে দেখে রাখো, যেই কিনা আমার কাছ থেকে ফুকে কেড়ে নিয়েছে, তাও তাকে পটিয়ে ব্ল্যাকমেল করে। এটা শুনে সিসি খুবই রেগে যায় আর বলে যে তুমি একদমই চিন্তা করো না, এইসব মেয়েদের আমার চেনা আছে, আমি আমার ফ্রেন্ডকে ঠকতে দিব না। সে তো ইচ্ছে করে বলেছিল যেন সে তো কিছুই করতে পারেনি, তার ফ্রেন্ড যদি কিছু করে দেয়। আমরা সিসিকে দেখি সে যখন বারে যায় গিয়ে দেখে যে ফুদ টিয়ানকে নিয়ে বারে এসেছিল আর সেখানে বলতে থাকে যে বাহ, সিস্টার লকে নিয়ে চলে এসছো, তাহলে আজকে কেন না একটি মজার গেম খেলা যাক, চলো আমরা কার্ড খেলি। আর যে হারবে তাকে আমাদের এই অপোজিট ওপিনিয়ন মানে সেই মোটু ছেলেটাকে কিস করতে হবে। আর সবাই এটাতে অনেক ফান করছিল। সবাই যখন গেম স্টার্ট করে তখন টিয়ান যখন তার কার্ডটি খুলবে পিছন থেকে একটি মেয়ে তার কার্ড নাম্বারটা দেখে ফেলে আর ইচ্ছে করেই সেটা তাকে মানে সিসিকে জানিয়ে দেয়। সিসি যখন জানতে পেরে যায় সে তো তার কার্ড নাম্বারটা বলে দেয়, যার কারণে টিয়ান সেখানে হেরে গিয়েছিল। তার মানে তাকেই সেই মোটু ছেলেটাকে কিস করতে হবে। সিসি তো এখানে খুবই মজা পাচ্ছিল, কারণ সে ইচ্ছে করেই তার কাছ থেকে প্রতিশোধ নিতে এই কাজটি করছিল, তাও জিয়ার জন্য। কিন্তু ফুও কম ছিল না, সে এখানে উল্টো সেই মোটু ছেলেটাকে 10 মিলিয়ন ওয়ান দিয়ে দেয় আর বলে যে কেননা সেই কার্ডটাই আমি কিনে নিই, তাহলে তো তার জায়গায় কিসটা আমি পেয়ে যাব। আর সেই ছেলেটা 10 মিলিয়ন ওয়ানের কথা শুনে খুবই খুশি হয়ে যায়। প্রথম তো সে 5 মিলিয়ন বলেছিল, কিন্তু সিসি এটাতে মানা করে দেয়, তাই সে 10 মিলিয়ন বলে, তাই ছেলেটা রাজি হয়ে যায়। আর সেখানে আমরা টিয়ানকে দেখি সে খুব সুইটলি ফুকে কিস করে। আর এগুলো দেখে এখানে সিসির একদমই পছন্দ হয় না, তাই সে সেখান থেকে রাগ করে উঠে চলে যায়।
টিয়ানো এই জিনিসটা বুঝতে পেরে যায়। এদিকে আমরা সিসিকে দেখি সে ওয়াশরুম থেকে যখন বের হবে তখনই আবার সে অন্য একটি রুমে একটি মেয়ে চিৎকার শুনতে পায়, যেখানে অনেকগুলো বাজে ছেলে একটি মেয়েকে ফোর্স করছিল ড্রিঙ্কের জন্য। সে যখন তাদেরকে মানা করবে তখন লোকগুলো তাকেও ধরে ফেলে, কিন্তু টিয়ান সেখানে চলে আসে আর তাকে সেভ করে নেয়। আর সেখানে সিসি বুঝতে পারে যে আসলে জিয়া তাকে মিথ্যে বলেছে। সে টিয়ানকে যেরকম প্রেজেন্ট করেছে সেরকম সে একদমই না, সে তো খুবই হেল্পফুল, এমনকি অনেক ভালো একটি মনেরও মানুষ। তারা খুব ভালো ফ্রেন্ড হয়ে যায়। এদিকে ফু তো অনেক টেনশন করছিল টিয়ানকে নিয়ে, যে সেও তো ওয়াশরুমে গেছে, তাহলে এখনো কেন বের হচ্ছে না? এমনিতেই তো সিসি তাকে পছন্দ করে না, যদি আবার কিছু গন্ডগোল করে। কিন্তু তাদের দুজনকে হাতে হাত রেখে কথা বলতে দেখে তো সে খুবই শকড হয় আর জিজ্ঞেস করে যে তোমাদের মধ্যে মিল হয়ে গেছে। সে বলে যে হ্যাঁ, মেয়েদের এই বিষয়ে তুমি বুঝবে না। সে স্মাইল করার বলে যে হয়তো। অন্যদিকে আমরা সিসিকে দেখি সে রাগ করে জিয়ার কাছে আসে আর বাহির থেকেই শুনতে পায় যে সে তো টিয়ানের যে কাজিন ছিল তাকে নিয়ে এসছে আর তারা প্ল্যানিং করছে কিভাবে টিয়াকে তাদের রাস্তা থেকে সরিয়ে দিবে। কিন্তু এগুলো সে পিছন থেকে শুনতে পেয়ে সেখানে আসার বলে যে আমি তো ভুল মানুষকে নিজের ফ্রেন্ড বানিয়ে ফেলেছি। তুমি কিভাবে এতটা শেমলেস হতে পারো যে দুজন ভালোবাসার মানুষকে তুমি আলাদা করতে চাও শুধুই মাত্র টাকার জন্য? আমি সব কিছুই বলে দিব। তার কাজিন এখানে তাকে এই সব করতে মানা করে, কিন্তু সে বলে দেয় যে এখন তোমরা কি করবে, তোমাদের সব প্ল্যান তো আমি জেনে গেছি। সেই সব কিছু টিয়ানকে জানানোর জন্য বের হয়ে পড়ে আর জিয়ার মাথায় একটি দুষ্ট বুদ্ধি আসে আর সে তাকে ইনফর্ম করলে সে ওকে বলে দেয়। এদিকে টিয়ান যখন কলটি রিসিভ করে সিসি তাকে বলতেই নেবে যে আসলে তার কাজিন আর জিয়া মিলে প্ল্যানিং করছে, তখনই একটি গাড়ি এসে তাকে হিট করে দেয় আর সেখানেই তার অনেক বাজে ধরনের একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা টিয়ান অপোজিট সাইডে থেকে বুঝতে পারে। সে এখানে ফুকে নিয়ে হসপিটালে যায় যেখানে সে অ্যাডমিট ছিল আর অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে কোমায় চলে গেছে। এখানে তো সে এতটাই খারাপ ফিল করছিল যে বলার বাহিরে। তখন ফু তাকে কনসোল করার বলে যে তুমি একদমই চিন্তা করো না, তোমার ফ্রেন্ডে যে অবস্থা করেছে তাকে আমি ছাড়বো না। অন্যদিকে আমরা জিয়াকে দেখি সে তো তার কাজিনের উপর রাগ করছিল যে তোমাকে আমি এক্সপোজ করেই ছাড়বো। যাকে অ্যাক্সিডেন্ট করিয়েছো পুরোপুরিভাবেই করতে যেন সে আর আমাদের সামনে না আসতে পারে। তুমি তাকে বাঁচিয়ে রেখেছো যেন আমরা ফেসে যাই, তাই তো? যদি তাকে না বাঁচাতে পারো আমার গ্র্যান্ডপা আমাকে অলরেডি বাঁচিয়ে নিবে। এখন নিজেরটা দেখো, জলদি যাও আর তাকে একেবারে শেষ করো। আর সেও হসপিটালে চলে আসে সিসিকে একেবারে মারার জন্য, কারণ সে তো তাদের মুখোশটা জেনে গিয়েছিল। সে যখন ইঞ্জেকশন পুশ করতেই নেবে তখনই টিয়ান চলে আসে, তাই সে বেডের নিচে লুকিয়ে পড়ে। কিন্তু টিয়ানো কম ছিল না, সে এখানে কিছু একটা ঘটছে এটা বুঝতে পেরে যায় আর ইচ্ছে করেই সেখান থেকে বের হওয়ার নাটক করতে থাকে, যেন যেই এখানে লুকিয়ে আসে সে বের হয়ে আসে। আর তখনই সে বের হওয়ার পর যখন তার কাজিন বের হয়ে আসে সে তার গার্ডসদের দিয়ে তাকে ধরিয়ে দেয় আর ফুকে নিয়ে সেখানে এন্টার করার বলে যে তোমার খেল তো এখানেই খতম, আমি এবার তোমাকে এত সহজে ছাড়ছি না। ফু বলে যে এবার তুমি বুঝবে যে তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো, কতটা সাহস তোমার, এটাও আমিও দেখব। আর তাকে বেঁধে রাখা হয়। সে বলে যে জীবনে অনেক আমাকে পোস্ট দিয়েছ, অনেক কষ্ট দিয়েছ। তখন তার কাজিন বলে যে কেন নয়, সবসময় গ্র্যান্ডপা তোমার কথাই বলতো, তো অবশ্যই আমি তোমার প্রতি জেলাস ফিল হব আর ইচ্ছে করে এগুলো করেছি। সে বলে যে তাই নাকি, আমি যখন তোমাদের বাসায় ছিলাম তখনও তুমি আমাকে অনেক বিরক্ত করেছো, রুমে আটকে রেখেছো, আমাকে দিয়ে কাজ করিয়েছো, এমনকি গুন্ডাদের হাতেও আমাকে ফেলে রেখে চলে এসেছিলে। আমি কি ভুলে গেছি? সে বলে যে হ্যাঁ, মেরে ফেলে নিজে এটাই বেশি। তখন সে বলে যে ঠিক আছে, তাহলে এখনো শাস্তি পেতে থাকো। তোমার সাথে তোমার মম আর ড্যাডও মিলিত ছিল, তাদেরকেও আর আমি ছাড়বো না। ফু এখানে তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দেয় তার আঙ্কেল আন্টিকেও সাহায্য করার জন্য। এখন সবকিছু ঠিক হয়ে গেছে। সে বাহিরে এসে চাঁদের দিকে তাকিয়েছিল আর ভাবছিল যে তার লাইফে সবকিছুই এখন ঠিক হয়ে গেছে। ফু পিছন থেকে একটি ফ্লাওয়ার বুকে নিয়ে আসে আর তাকে দিয়ে বলে যে আমাকে বিয়ে করবে। যা বিয়েটা হয়েছে সেটা তো ফ্যামিলিগতভাবে, কিন্তু অফিসিয়ালি কি আমাকে তুমি বিয়ে করবে? সে হ্যাঁ বলে দেয় আর সেও খুব সুইটলি তাকে রিংটা পরিয়ে দেয়। তারা দুজন দুজনকে ভালোবাসে সেটাও প্রকাশ করে। আর এট লাস্ট আমরা একটি গ্র্যান্ড ওয়েডিং সিন দেখি, যেখানে তো তাদের দুজনকেই খুবই সুন্দর লাগছিল। ফু তো তার ওয়াইফের তরফ থেকে নজরই সরাতে পারছিল না। আর এই কিউট ড্রামাটি তাদের এই কিউট এন্ডিং এর মাধ্যমেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট কিউট ড্রামা। আল্লাহ হাফেজ।